ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে আজ আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শারজায় সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু হবে বাংলার সময় রাত 9টায়। দুই ম্যাচে সিরিজ হওয়ার কথা থাকলেও বিসিবির প্রস্তাবে এমিরেটস ক্রিকেট সবুজ সংকেত দেয় খেলা হচ্ছে বাড়তি একটি টি-20। পাকিস্তান সফরের পূর্ব প্রস্তুতি ও আগের ম্যাচে হারের পর শেষ ম্যাচেও বাংলাদেশ একাদশে আসতে পারে পরিবর্তন। ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফিরতে পারেন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ ইমন। 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে 27 রানের জয়ের পর দ্বিতীয় টি-20তে অবিশ্বাস্য কিছু ভুলে 2 উইকেটে হেরে যায় টাইগাররা। চূড়ান্ত হয়েছে বাংলাদেশ পাকিস্তান 3 ম্যাচের টি-20 সিরিজের সূচি। 28 মে প্রথম ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সিরিজের পরের 2 ম্যাচ 30 মে ও 1 জুন। সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছেন না রানা, শুধু রানাই না, দলের ট্রেনার নাথান ক্যালি আর ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টো হচ্ছেন না দলের সঙ্গী। ভারত থেকে দলের সঙ্গে যোগ দেবেন মুস্তাফিজুর রহমান। পাকিস্তানের যেখানে ড্রোন হামলা হয়েছিল সেই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামেই পিএসএল এর ম্যাচ খেলার কথা ছিল নাহিদ রানার। সেই ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেননি বাংলাদেশ এক্সপ্রেস। 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে পাকিস্তানে যাচ্ছেন না রানা, শুধু রানাই না, দলের ট্রেনার নাথান ক্যালি আর ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টো হচ্ছেন না দলের সঙ্গী। নাহিদ রানা he has withdrawn himself, ও যাচ্ছে না। কিছুটা অস্বস্তি আরো 2-1 দিনের মধ্যে ছিল, বাট পরবর্তীতে দে ডিসাইডেড না, ঠিক আছে অন্য যেমন যাচ্ছে মুস্তাফিজ জয়েন করবে। আমরা তো লং সিরিজ হিসাব করি 5 ম্যাচ এবং 3 ম্যাচ 2 ম্যাচে হিসাব করি। অ্যাকচুয়ালি 16 মেম্বার টিম করা হয়েছিল, যেখানে অতিরিক্ত ফাস্ট বলার রাখা হয়েছিল। এখন সেটার প্রয়োজনটা আমরা হয়তো ম্যানেজমেন্ট উপলব্ধি করছে না। রানার পাশাপাশি পিএসএল খেলেছেন রিশাদ হোসেইনও। রানার আপত্তি থাকলেও পাকিস্তানে যেতে রাজি এই লেগ স্পিনার। নাহিদ রানা বা রিশাদকে সেটা কিছুটা যদি ট্রমাটাইজ করে একজনকে, সেটা তাদের দোষ দেওয়ার কোনো সুযোগ নেই, এবং সে কারণে খুব সম্ভবত ও নিজেকে উইথড্র করেছে। না, রিশাদও কিন্তু ভাবেনি যে তা নয়, তবে আমার ধারণা যে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সবাই বোধহয় একটু স্বাভাবিক হতে পেরেছে, নিজেদের মধ্যে আলাপ করেছে, আমাদের হেড কোচ নিজে যাচ্ছে, সবকিছুই হয়তো অন্যদেরকেও মোটিভেট করেছে। ভারত পাকিস্তান যুদ্ধের প্রভাবে 5 ম্যাচ থেকে বাংলাদেশ পাকিস্তান সিরিজ নেমে এসেছে 3 ম্যাচে। যুদ্ধবিরতির পর বন্ধ হওয়া পিএসএল আইপিএল আবারও শুরু হয়েছে। তবুও প্রশ্ন ওঠে, এই পরিস্থিতিতে পাকিস্তান সফর ঝুঁকি থেকে যাচ্ছে না তো? আমি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি গিয়েছিলাম, আমার মনে হয় না এর চাইতে বেশি কিছু করার সুযোগ আছে। টু বি অনেস্ট, যেই রকম সিকিউরিটি ওরা দেয় তার চাইতে বেশি আর কি করার আছে আমি জানি না। আমার ধারণা যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, তার সাথে কথা হয়েছে এবং উনি বলেছেন যে আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা সবকিছু করব। সেই ঝুঁকির কথা চিন্তা করেই সংযুক্ত আরব আমিরাত থেকে 25 মে পাকিস্তানের লাহোরে যাবে বাংলাদেশ দল। এর আগে দুবাইয়ে 2 দিন অনুশীলন করবেন লিটনরা। 28 মে থেকে শুরু হবে 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সিরিজের পরের 2 ম্যাচ 30 মে ও 1 জুন। সবগুলো ম্যাচই হবে বাংলাদেশ সময় রাত 9টায়। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এদিকে সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশ দলের পারফরমেন্সে ভক্তদের মতো অখুশি বিসিবির সাবেক নির্বাচক হান্নান সরকার। তবে এই সিরিজে বোলিং আর ফিল্ডিংয়ে যে দুর্বলতা ফুটে উঠেছে সেটা নিয়ে কাজ করলে পাকিস্তান সিরিজে সুফল পেতে পারে দল, বিশ্বাস কোচিং পেশায় যুক্ত হওয়া হান্নানের। তাসকিন ফিজের অনুপস্থিতিতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ভুগলেও বিকল্প প্রস্তুত হচ্ছে বলছেন হান্নান। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে কষ্ট করে জয় পাবার পর দ্বিতীয় ম্যাচ তো হেরেই গেল বাংলাদেশ। টাইগারদের এমন পারফরমেন্সে বইছে সমালোচনার ঝড়। দর্শকদের মতোই দলের এমন পারফরমেন্সে হতাশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হান্নান সরকার। তবে এর একটা ভালো দিকও দেখছেন হান্নান। বোলিং আর ফিল্ডিংয়ের দুর্বলতা ধরা পড়ায় পাকিস্তান সিরিজের আগে সেটা কাটিয়ে উঠতে পদক্ষেপ নেবার সুযোগ পাবে টিম ম্যানেজমেন্ট। আমার মনে হয় পাকিস্তানের সঙ্গে খেলার আগে এখানে যে আমাদের একটা প্রিপারেশন ম্যাচ হিসেবে আমরা চিন্তা করছি, যদিও ইন্টারন্যাশনাল ম্যাচ, বাট এখান থেকে কিছু এই যে যেমন আমাদের সেকেন্ড ম্যাচে কিছু বিষয় এক্সপোজ হয়েছে, যেটা ফিল্ডিং ডিপার্টমেন্টের পাশাপাশি বোলিং ডিপার্টমেন্টের। আমি নিশ্চিতভাবে পাকিস্তানের সঙ্গে খেলার আগে এই জিনিসগুলো নিয়ে, এই বিষয়গুলো নিয়ে কাজ করা হবে এবং নিশ্চিতভাবে প্লেয়াররা সেই প্রিপারেশনটা এখান থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করবে। তাসকিন আর মুস্তাফিজের অনুপস্থিতিতে দ্বিতীয় টি-20তে বাংলাদেশের পেস বোলাররা চরম ব্যর্থ হয়েছে। ফিজ তাসকিন ছাড়া কি অচল দেশের পেস ডিপার্টমেন্ট? এই 2 অভিজ্ঞ না থাকলে শক্তি হারাবে বোলিং আক্রমণ মানছেন হান্নান। তবে এর সুফলও আছে, বিকল্প বোলাররা প্রস্তুত হবার বড় মঞ্চ পাচ্ছে বলছেন সাবেক নির্বাচক।
2026 টি-20 ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করেই কিন্তু টি-20টা এই বছর শুরু করেছেন। তো সেখানে আল্লাহ না করুক দেখা গেল ওয়ার্ল্ড কাপের আগে যে আমাদের প্রাইম বোলার তাসকিন মুস্তাফিজ ইনজুরিতে পড়লো বা যে কোনো কারণে আনএভেলেবেল হলো, বাকিদেরও তো আপনার রেডি রাখতে হবে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য। সেই জায়গা থেকে আমি মনে করি যে এই প্লেয়ারদের জন্য একটা অপরচুনিটি, সেই অপরচুনিটিটা তারা অ্যাভেল করাটা খুব জরুরি, তাদেরকে প্রস্তুত করা, পাশাপাশি টিম ম্যানেজমেন্টও জানতে পারলো যে তারা কোন স্টেজে রয়েছে। এদিকে জাতীয় দলে মেহেদী হাসান মিরাজের থাকা উচিত ছিল বলে মনে করেন হান্নান সরকারও। তবে নাজমুল হোসেন শান্তকে নিশ্চয়ই কোনো পরিকল্পনা করেই দলে রেখেছেন নির্বাচকরা, বিশ্বাস হান্নানের। 2026 টি-20 বিশ্বকাপের আগে উল্লেখযোগ্য পরিমাণ টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচগুলোতেই নির্বাচকরা সেরা কম্বিনেশন খুঁজে নেবে ধারণা তার। নিশ্চিতভাবেই এখানে শান্ত মিরাজকে নিয়ে কোনো চিন্তাভাবনা তারা করেছে, প্ল্যান তো অবশ্যই করেছে, কারণ সিলেক্টররা যখন এই বিষয়টা আলোচনায় এসেছে, শান্ত স্কোয়াডে থাকবে, মিরাজ যখন থাকবে না, টেবিলে আলোচনা নিশ্চয়ই হয়েছে। সেই টেবিলে কী ধরনের ডিসকাশনটা হয়েছে সেটা আসলে দূর থেকে বলা খুব কঠিন, বাট মিরাজ একটা ভালো অপশন হতে পারতো। এদিকে অফ ফর্মে থাকা লিটন রানে ফেরার চেষ্টা করছেন। দ্রুতই লিটন ছন্দে ফিরলে উপকৃত হবে দল, বিশ্বাস হান্নানের। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারে ফিরছি ফুটবল প্রসঙ্গে। জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে মাঠ বুঝে পাওয়ার আগে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে বাফুফের কম্পিটিশন কমিটি। খেলার জন্য মাঠ তৈরি আছে বলে সন্তোষ প্রকাশ করেছেন তারা। এদিকে মাঠের সিংহভাগ কাজ শেষ হলেও ভিআইপি বক্সে এখনও শুরু হয়নি চেয়ার বসানোর কাজ। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। এনএসসির কাছ থেকে মাঠ বুঝে পাওয়ার আগের দিন বুধবার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে বাফুফের প্রতিনিধি দল। মাঠ, ঘাস সহ বিভিন্ন দিকগুলো খতিয়ে দেখেন তারা। খেলার জন্য মাঠ তৈরি আছে বলে মত কম্পিটিশন কমিটির সদস্য ইকবাল হোসেনের। আজকে মূলত আসছিলাম আমরা মাঠটা দেখতে। আমাদের যে যারা মাঠে কাজ করেছে তারা বলছে যে মাঠের সম্পূর্ণ প্রস্তুত এখন। তো আমরা এসে দেখলাম যে না, মাঠ খেলার উপযোগী এখন আমরা বলতে পারি যে 100% মাঠ খেলার উপযোগী। সিংহভাগ মাঠের কাজ শেষ হলেও ভিআইপি বক্সে এখনো বসেনি চেয়ার। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। আমাদের কন্টিনিউয়াস মিটিং হচ্ছে। গতকালও আপনারা জানেন একটা এনএসির সাথে আন্তঃমন্ত্রণালয় মিটিং হয়েছে। আমার কি কাজ বাকি সবগুলো আছে, প্লাস হচ্ছে এগুলো ওঠা নিয়ে আমার কন্টিনিউয়াস কালকে মিটিং আছে, 25 তারিখে মিটিং আছে। সো আশা করছি আমরা এর মধ্যেই সব কাজ সম্পন্ন করা পসিবল এবং একটা সুন্দর ম্যাচ ঢাকা স্টেডিয়ামে আমরা অনেক বছর পর আমরা করতে পারবো বলে আমরা আশাবাদী। মাঠ বুঝে পাওয়ার পর 23 মে এফসিকে রিপোর্ট দেওয়ার কথা জানান বাফুফের সাধারণ সম্পাদক। যেসব অবজারভেশন দিয়ে গিয়েছিল ওইগুলো আমরা কতটুকু ফুলফিল করলাম সেটা তারা দেখবে। সো আশা করছি মোটামুটি আমরা পজিটিভলি, মেন যে মাঠটা দেখছেন মাঠটা কিন্তু আগের চাইতে অনেকটা আপনারা দেখবেন যে অনেকটা অবস্থা ভালো আছে। আমাদের আরও কিছু কাজ করতে হবে, এটা কন্টিনিউয়াস প্রসেস মাঠটা। সো সব কিছু মিলিয়ে আসলে আমরা আশাবাদী যে এএফসি এটা পজিটিভ হবে। ফুটবলের মাঠে ভিন্নভাবে ঘাস কাটা নতুন মাত্রা দেয় স্টেডিয়ামের। নতুন সাজে জাতীয় স্টেডিয়ামের ঘাসের ডিজাইন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে কোচের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান ইমরান হোসেন তুষার। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। বাফুফে থেকে আর্থিক পুরস্কার পেয়েছেন অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হওয়া যুবারা। ব্যক্তিগত উদ্যোগে ফয়সাল মোর্শেদদের এই পুরস্কার দিয়েছেন বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহিদি। অথচ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার 7 মাস পেরিয়ে গেলেও এখনও 1.5 কোটি টাকা তুলে দিতে পারেনি টানা 2বার সাফ জয়ী নারী ফুটবল দলের হাতে। আবারও সেই দ্রুত সময়ে দিয়ে দেওয়ার একই বুলি আওলারেন বাফুফের সাধারণ সম্পাদক। অন্যরকমও হতে পারত এই ফিরে আসাটা। বিমানবন্দরে নেমে সরাসরি বাফুফে ভবনে মলিন মুখে প্রবেশ করেন বাংলাদেশের যুবারা। কারণ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ছোটন শিষ্যদের। টাই ব্রেকারে হেরে তীরে এসে তরি ডুবালো ফয়সাল মোর্শেদ আলীরা। বাফুফে ভবনে এই রানার্স আপ দলকে অভ্যর্থনা জানান সভাপতি তাবিত আওয়াল ও সহসভাপতি এবং ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদি। আনুষ্ঠানিকভাবে কোনো পুরস্কারের ঘোষণা না থাকলেও ব্যক্তিগত উদ্যোগে স্কোয়াডে থাকা 23 জন ফুটবলারকে পুরস্কৃত করেছেন বাফুফের এই সহসভাপতি। 50,000 টাকা করে তুলে দেওয়া হয় প্রত্যেক ফুটবলারের হাতে। পাশাপাশি রেডিয়েন্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে গিফট হ্যাম্পারও। উৎসাহ দিতে হোক আর সম্মাননা হোক, ঠিকই আর্থিক পুরস্কার পেলেন বাংলাদেশের যুবারা।
অথচ বাংলাদেশের ফুটবলে যে নারীরা এত কিছু দিয়েছে, যে নারী ফুটবলারদের কারণে ভারী হয়েছে বাফুফের অর্জনের পাল্লা, সেই নারীরাই এখনো অবহেলিত। গেল বছর 9 নভেম্বর বাফুফের নির্বাহী কমিটির প্রথম সভায় সাফ চ্যাম্পিয়ন নারী দলকে 1.5 কোটি টাকা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত হয়। এরপর পেরিয়ে গেছে 7 মাস, ভাগ্যের শিকে ছেড়েনি নারীদের। সাফজয়ী নারীদের 1 কোটি টাকা প্রদান করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। বিসিবি, বিওএ, বাংলাদেশ সেনাবাহিনী সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান সাফ চ্যাম্পিয়ন সাবিনাদের আর্থিক পুরস্কার ও সম্মাননা দিয়েছে। শুধু ব্যতিক্রম বাফুফে। নিজেদের ঘোষণা বাস্তবায়ন করতে ব্যর্থ হচ্ছে খোদ বাফুফে নিজেই। তাই তো এখন প্রশ্ন, নারী ফুটবলারদের সাথে কেন এই অবহেলা? সমালোচনার ঝড় ওঠার পর অবশেষে এসেছে নতুন ঘোষণা। দ্রুত সময়ের মধ্যে প্রতিশ্রুত অর্থ বুঝিয়ে দেওয়ার বুলি এবার বাফুফের সাধারণ সম্পাদকের কণ্ঠে। একটা প্রসেস, এটা অতি দ্রুত তারা পাবে। আমি অলরেডি এটা নিয়ে কথা হয়েছে, এটা অতি দ্রুত এটা আমাদের কার্যনির্বাহী কমিটি এটা মেয়েদের টাকাটা পরিশোধ করে দিবে। এখন প্রশ্ন হচ্ছে, এই দ্রুততম সময় শেষ হবে কবে? 7 মাসে যার সমাধান হয়নি তা হবে তো আগামী 7 দিনে। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। বিব্রতকর এক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে এবারের ইউরোপা লিগের ফাইনাল। কারণ চ্যাম্পিয়ন হবে ইপিএল এর 16 অথবা 17 নম্বর দলের একটি। টেবিলে এত নিচে থাকা আর কোনো দলই যে শিরোপা জেতেনি এই টুর্নামেন্টে। আর বিব্রতকর এই ইতিহাস সঙ্গী করেই আজ রাত 1টায় মাঠে নামবে দুই ইংলিশ ক্লাব ম্যান ইউ ও টটেনহ্যাম। অবশ্য শিরোপাজয়ী দল পাবে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট। নিজ পায়ের জুতায় বিয়ার পান করলেই পূরণ হবে মনের আশা। অস্ট্রেলিয়ান এই কুসংস্কারের দেখা মিলল স্পেনের বিলবাওয়ে, যেখানে ইউরোপার ফাইনালে লড়াই হবে ম্যান ইউ ও টটেনহ্যামের মধ্যে। নিজের প্রিয় দলের জয় কামনায় সুদূর অস্ট্রেলিয়া থেকে উড়ে এসে এভাবেই রিচুয়াল পালন করলেন কলাম মিস নামের এই স্পার্স সমর্থক। ভক্তদের এই উন্মাদনা একেবারেই অমূলক নয়, কারণ চলতি ইপিএলে কোনো রকমের রেলিগেশন এড়িয়ে টেবিলের 17 নম্বরে টটেনহ্যাম। সব হারানোর মৌসুমে ইংলিশ ক্লাবটির সম্মান বাঁচানোর শেষ উপায় এখন এই ইউরোপা লিগ ফাইনাল, যেখানে 41 বছর পর টুর্নামেন্টের শিরোপা জয়ের হাতছানি স্পার্সদের সামনে। 2007-08 মৌসুমে নিজেদের শেষ ট্রফি জিতেছিল টটেনহ্যাম। চলতি লিগে সময়টা খারাপ গেলেও বিপরীত চিত্র ইউরোপা লিগে। দাপটে পারফরমেন্সে ফাইনালে ওঠা দলটির বাড়তি প্রেরণা হতে পারে সাম্প্রতিক সময়ে ম্যান ইউয়ের বিপক্ষে পারফরমেন্স। চলতি মৌসুমে মুখোমুখি 3 দেখায় তাদেরকে হারাতে পারেনি রেড ডেভিলস। বিপরীতে শেষের শুরুর উৎসব ম্যান ইউ শিবিরেও। ফাইনাল ভেন্যু বিলবাওয়ে রীতিমতো ঘাঁটি গেড়েছেন দলটির সমর্থকরা। ইউরোপা লিগের শিরোপা জিতে আসন্ন চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন তাদের। সেক্ষেত্রে তাদের প্রেরণা আসরে অপরাজিত থেকে ফাইনালে আসা। লিগ টেবিলে টটেনহ্যামের চেয়ে 1 ধাপ ওপরে 16 নম্বরে অবস্থান ম্যান ইউয়ের। তবে পরিসংখ্যানে স্বস্তি নেই আমরিম শিষ্যদের। সবশেষ 6 ম্যাচে স্পার্সদের বিপক্ষে জয়ের দেখা পায়নি রেড ডেভিলস। সময়ের হিসাবে 2022 সালের অক্টোবরের পর থেকেই টটেনহ্যামের বিপক্ষে জয়হীন তারা। ইউরোপ সেরার লড়াইয়ে এ নিয়ে ষষ্ঠবারের মতো হতে যাচ্ছে অল ইংলিশ ফাইনাল। সেখানেও সঙ্গী হবে বিব্রতকর এক রেকর্ড, কারণ ইউরোপা লিগের ইতিহাসে এর আগে যে কোনো লিগের টেবিলের এত তলানির দল শিরোপা জেতেনি, যা হতে যাচ্ছে এবারের আসরে। সেটি ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা টটেনহ্যাম হটস্পার, যেই চ্যাম্পিয়ন হোক না কেন। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। শনিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির কার্যক্রম। অনলাইন টিকিটিং এর এই ব্যবস্থার পুরোটাই পরিচালনা করবে টিকিফাই। দুপুর 12টা থেকে চলবে এই প্রক্রিয়া। যারা অনলাইনে টিকিট কাটতে অভ্যস্ত নন তাদের জন্য 3টি পয়েন্টে থাকছে হেল্প ডেস্ক। অবশেষে ফুরাচ্ছে প্রতীক্ষার পালা। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের বহুল প্রতীক্ষিত টিকিট পাওয়া যাবে শনিবার দুপুর 12টা থেকে। 10 ক্যাটাগরিতে সর্বোচ্চ মূল্য 5,000 টাকার বিপরীতে সর্বনিম্ন দাম রাখা হয়েছে 400 টাকা। 24 মে 12টা থেকে টিকিট অনলাইনে পাওয়া যাবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রকিউরমেন্ট পলিসি মেনে পুরো টিকিট সিস্টেম ডেভেলপ করেছে টিকিফাই নামের একটি প্রতিষ্ঠান। বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভেরিফাইড পেজে এবং ওয়েবসাইট লিংক পাওয়া যাবে টিকিট কেনার জন্য। টিকিট কালোবাজারি রোধে 18,300 টিকিটের পুরোটাই অনলাইনের মাধ্যমে কাটতে হবে দর্শকদের। সেক্ষেত্রে প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর ও ইমেল অ্যাড্রেস। তার নাম, ইমেল, ফোন নাম্বার আর ডেট অফ বার্থ
এই কয়েকটা ইনফরমেশন দিবে। দেওয়ার পরে তার চেক আউট প্রসেসে যাবে, সেখানে সে তার ইদার ব্যাংকে পেমেন্ট করতে পারে অথবা অন্যান্য এমএফএস যারা আছে এমএফএস এর থ্রুতে সে পেমেন্ট করতে পারবে। পেমেন্টটা হওয়ার সাথে সাথেই সে তার টিকিটটা তার ইমেইলে পেয়ে যাবে। এই ম্যাচ ডেতে আপনি 5টা টিকিট ম্যাক্সিমাম একজন কাটতে পারবে। যারা অনলাইনে টিকিট কাটতে অভ্যস্ত নন তাদের জন্য 3টি পয়েন্টে আলাদা করে হেল্প ডেস্কের পরিকল্পনা আছে। আমাদের 3টা লোকেশনে 3টা বুথ থাকবে ঢাকার মধ্যে, অ্যান্ড এই লোকেশনগুলোতে যাদের অনলাইনে কাটতে একদমই সমস্যা হচ্ছে বা তারা কোনোভাবেই বুঝছেন না কিভাবে অনলাইনে কাটবেন, তাদেরকে অ্যাসিস্ট্যান্স করার জন্য আমাদের টিকিফাই থেকে এজেন্টস থাকবে যারা এই ফুল প্রসেসটা তাদেরকে অ্যাসিস্ট্যান্স দিবে অ্যান্ড তাদেরকে টিকিট কাটার জন্য হেল্প করবে। 4 জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টিকিট কার্যক্রম পরিচালনা করবে টিকিট। সাধারণ গ্যালারির জন্য 200 টাকা ধার্য করা হলেও এখনও নির্ধারিত হয়নি ভিআইপি সহ হসপিটালিটি বক্সের টিকিটের দাম। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। ঘরের মাঠে ইতিহাদে ম্যান সিটির হয়ে শেষ ম্যাচ খেললেন কেভিন ডি ব্রুইনা। বোর্নমাউথের বিপক্ষে জয়ের ম্যাচে প্রায় 50,000 দর্শকের সামনে উষ্ণ অভ্যর্থনা পান এই মিডফিল্ডার। ম্যান সিটির হয়ে 421 ম্যাচে 108 গোল ও 177টি অ্যাসিস্ট করেছেন 33 বছর বয়সী এই ফুটবলার। রোববার ফুলহ্যামের বিপক্ষে খেলবেন সিটি জার্সিতে শেষ ম্যাচ। নীল হৃদয়ে 10 বসন্ত, যিনি ফুটবল পায়ে দেখিয়েছেন ছন্দ। বিদায়বেলা অশ্রু জলে ভেজা আখি, বেলজিয়ান এক রাজপুত্র কেভিন ডি ব্রুইনা, তুমি ইতিহাদেরই নীল এক পাখি। ক্যালেন্ডারের পাতায় প্রায় 1 যুগের অবসান, ইতিহাদে একটা উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি। চোখের জলে প্রায় 50,000 সমর্থকের ভালোবাসায় বিদায়ী সংবর্ধনা পেলেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। এবারের মৌসুমটা খুব একটা ভালো কাটেনি 33 বছর বয়সী এই তারকার। ইপিএল এর 27 সহ সব মিলিয়ে খেলা 39 ম্যাচে গোল করেছেন 6টি ও অ্যাসিস্ট করেছেন 8টিতে। আগেই নিশ্চিত করেছিলেন এই মৌসুমেই ম্যান সিটির জার্সিতে শেষ হচ্ছে তার 10 বছরের জার্নি। ঘরের মাঠে মঙ্গলবার রাতে বোর্নমাউথের বিপক্ষে সিটির হয়ে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন এই মিডফিল্ডার। 70 মিনিট মাঠে থেকে গোল কিংবা অ্যাসিস্ট করতে না পারলেও তার বিদায়টা 3-1-এর জয় দিয়ে ঠিকই স্মরণীয় করে রাখল সতীর্থরা। আমি ফুটবল উপভোগ করতে চেয়েছি, আমি আশা করি সবাই সেটা উপভোগ করেছেন। ক্লাবের ভেতর বাইরে সবাই আমার সেরাটা বের করে আনতে সাহায্য করেছে, আর আমার সামনে থাকা এই মানুষগুলোই আমাকে আগের চেয়ে ভালো বানিয়েছে। এই মানুষগুলোর সঙ্গে খেলতে পারাটা সম্মানের। সবাই দেখেছে ম্যানচেস্টারের মানুষের সঙ্গে সে এবং তার পরিবার কতটা জড়িয়ে আছে, তারা তাকে কতটা ভালোবাসে। শিরোপা এবং সে যা জিতেছে সবকিছুই দারুণ, কিন্তু 10 বছর পর কেউ যখন এমন সম্মান পায় এর চেয়ে ভালো কিছু হতে পারে না। 2015 সালে জার্মান ক্লাব ভলসবুর্গ থেকে ম্যান সিটিতে আসেন ডি ব্রুইনা। আকাশী নীল জার্সিতে 6টি ইংলিশ প্রিমিয়ার লিগ, 5টি লিগ শিরোপা, 2বার এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ 2023-এর ট্রফি সহ আছে মোট 16টি শিরোপা জয়ের কৃতিত্ব। জিতেছেন 3বার কমিউনিটি শিল্ড। সিটির হয়ে খেলা 421 ম্যাচে 108 গোল করার পাশাপাশি 177টি গোল করিয়েছেন এই বেলজিয়ান। ম্যান সিটির ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার তো বটেই, তর্ক সাপেক্ষে প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম সেরা মিডফিল্ডারও বলা হয় ডি ব্রুইনাকে। তার একটি ভাস্কর্য তৈরি করা হবে ইতিহাদ স্টেডিয়ামের বাইরে। রোববার মৌসুমের শেষ ম্যাচে প্রতিপক্ষের মাঠ ফুলহ্যামের বিপক্ষে সিটির জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন এই বেলজিয়ান সুপারস্টার। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।